মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সম্পর্কে আমরা জানবো। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আশা করি তোমরা যারা বুঝবে না তারা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এটা বলতে আমরা কি বুঝি? তো দেখো, রসায়ন মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, যা গুণগত বিশ্লেষণ এবং আরেকটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। আমরা এটা জানি যে একটা হচ্ছে গুণগত, আরেকটা হচ্ছে পরিমাণগত। তো গুণগতটা আমরা জানি বিশেষ করে যেমন মৌলিক পদার্থের নাম, এবং যদি যৌগিক হয় তাহলে এগুলা কি কি পদার্থ দ্বারা গঠিত তাদের নাম। এখন আমরা এই পরিমাণগত জিনিসগুলো বিশেষ করে এখানে আমরা আলোচনা করব গুণগতের সাথে সাথে। তো এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো তা হচ্ছে যে মৌলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবো। তাহলে আগে বলছি এটা পরিমাপ, যেহেতু আমরা সেগুলো নিয়ে। তারপর হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবো। তারপরে প্রদত্ত তথ্য উপাত্ত ব্যবহার করে যৌগিক উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। এই জিনিসগুলো তোমরা একটু মনোযোগ দিবে। শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত, আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। তারপর আছে মৌলিক ও যৌগিক প্রতীক, সংকেত, যোজনী, যা তোমরা নিচু ক্লাসে করেছো, সেগুলা আমরা এখানে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো এবং তোমাদের পাঠ্য বইটা প্লাস খাতা কলম নিয়ে বসবে। এখন আমরা দেখব যে মৌল কি। লক্ষ্য করো, মৌল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এই হচ্ছে মৌল, রাসায়নিক পদার্থের পরিমাপের একক হচ্ছে মৌল। এখন এই তাহলে এককটা বলতে আমরা কি বুঝি? একক আমরা জানি যে একটা আদর্শের সাথে তুলনা করে যেটা মান নির্ণয় করা হয়। এখানে আসলে আদর্শটা কি? লক্ষ্য করো, আমরা উদাহরণস্বরূপ এখানে আছি, যেমন আমরা যখন 12টি লেবু উল্লেখ করি, তাহলে 12টি লেবু তার মানে হচ্ছে একটা ভাষা আমরা প্রকাশ করি 1 ডজন। তো এখানে 12টি অক্সিজেন অণু মানে 1 ডজন অক্সিজেন অণু। 100টি অক্সিজেন অণু তার মানে হচ্ছে 1 শতক। হ্যাঁ, মানে যেটা শতকের মাঝে প্রকাশ করে। আর 1000, এইটা দিয়ে আমরা 1 লেখা 3টা শূন্য দিয়ে আমরা যেটাকে 1000 উল্লেখ করি গণিতের ভাষায়, এটাকে এক কথা আবার আমরা যে কথায় প্রকাশ করি 1000। ঠিক তেমনি 6.02 × 10⁻23টি অক্সিজেন অণু, যেটা এভোগাড্রোর সংখ্যার সমান, এটাকে বলা হয় 1 মোল অক্সিজেন অণু। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি হচ্ছে 6.02 × 10⁻23। লক্ষ্য করো, অনেক বড় সংখ্যা। টি অণু সমান 1 মোল। এতটি অক্সিজেন অণু মানে 1 মোল অক্সিজেন অণু। এতটি অক্সিজেন অণু সমান 1 মোল। 1 মোল অক্সিজেন অণু। তো লক্ষ্য করো, তাহলে 1 মোল পরমাণুতে কয়টি পরমাণু থাকে? ঠিক এখানে এই কথাটা দিয়ে আমরা যেটা বুঝতেছি, একটু মনোযোগ দাও।
যে 1 মোল অণু অর্থাৎ 6.02 ইন্টু 10⁻³ অক্সিজেন অণু। তাহলে 1 মোল পরমাণু বলতে আমরা কি বুঝবো? ঠিক ওইটার মতো এভোগাড্রো সংখ্যা সমান পরমাণু। 1 মোল বললে বুঝাতে আছে যে এতে এভোগাড্রো সংখ্যা সমান পরমাণু আছে। এই কথাটা কিন্তু মনে রাখবো। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো জিহান। স্যার 1 মোল পরমাণু বললে আমরা বুঝবো যে এভোগাড্রো সংখ্যা সমান পরমাণু 6.023 ইন্টু 10⁻23 পরমাণু। তাহলে 1 মোল অণু বললে আমরা কি বুঝবো? এভোগাড্রো সংখ্যা সমান 6.023 ইন্টু 10⁻23 অণু। 1 মোল আয়ন এর মানে বুঝাবে যে এভোগাড্রো সংখ্যা সমান আয়ন, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 আয়ন। তো আয়ন তো এর আগে আমরা পড়েছি। যে এখন লক্ষ্য করো তাহলে মোল কাকে বলি? এখানে আগে আমি উল্লেখ করছি যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যাটি পরমাণু, অণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে আমরা এভোগাড্রো সংখ্যা বলি। তাহলে এভোগাড্রো সংখ্যা বলতে আমরা কি বুঝি? তাহলে এভোগাড্রো সংখ্যা বলতে আমাদের এই কথাটা মনে রাখবে যে 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাটা হচ্ছে এভোগাড্রো সংখ্যা। আর কোন 1 মোল আমরা বলতে বুঝবো যে এতে পরমাণু, অণু, আয়ন যেটাই বোঝানো হয় তাহলে এখানে এভোগাড্রো সংখ্যার সমান আছে। সুতরাং মোল বলতে আমরা কি বুঝি সেই সংজ্ঞাটা একটু নিচের দিকে লক্ষ্য করো। কোন পদার্থে এর যে পরিমাণের মধ্যে এই এভোগাড্রো সংখ্যাটি অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। তাহলে মোল কথাটা কিন্তু আমরা মনে রাখতে হবে যে কোন পদার্থে যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 পরমাণু, অণু, আয়ন থাকে তার পরিমাণে হচ্ছে ওই পদার্থের মোল। এখন আমরা যদি বলি, যেমন ধরো কার্বন সি প্রতীক দ্বারা আমরা বুঝি যে এটা ভর কত। আমরা এই সি প্রতীক দিয়ে কিন্তু প্রতীকের যে তাৎপর্য আছে আমরা জানি যে এর ভর হচ্ছে যে 12 গ্রামে প্রকাশ করবে 12 গ্রাম। এই 12 গ্রাম এটা কিন্তু তার একটা সম্পূর্ণটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা মোল। হ্যাঁ, তো যদি এটা মোল হয়ে থাকে তাহলে এর মাঝে কতটি পরমাণু আছে? তাহলে এর মাঝে আছে 6.0 ইন্টু 10⁻23 পরমাণু আছে। তাহলে 12 গ্রাম কার্বনের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 হ্যাঁ কার্বন পরমাণু আছে। তো এখানে 12 গ্রাম সমান 1। এখন আমরা যদি পানির 1 মোল যাই, যেমন H2O, এটা কিন্তু 1 মোল। এখন এর মাঝে এর ভর হচ্ছে যে আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে 2 আর অক্সিজেন হচ্ছে 16। দুইটা হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16 অর্থাৎ 18 গ্রাম। 18 গ্রাম হাইড্রোজেনের মধ্যে তাহলে এটার মাঝে ঠিক এভোগাড্রো সংখ্যার সমান অণু থাকবে। যদি হিসাব করে বলা যেত যে পরমাণু কয়টি আছে, তাহলে কিন্তু আমাদের ওই হিসাবটি বলতে 1 মোলের মাঝে এভোগাড্রো সংখ্যার সমান পরমাণু আছে। যেহেতু এটা অণু প্রকাশ করছে, সুতরাং এর কয়টি অণু আছে? 6.023 ইন্টু 10⁻23। তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 মোল এ এভোগাড্রো সংখ্যার সমান পরমাণু হয়, তাহলে এভোগাড্রো সংখ্যা সমান পরমাণু। তাহলে যদি এটা অণু, তাহলে এভোগাড্রো সংখ্যা সমান অণু। এই কথাটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমরা এখন এই 1 মোল বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা আমরা এখান থেকে শিখবো। কিন্তু এটি শিখে নিবা।
এক মোল বলতে বোঝায় রাসায়নিক পদার্থের পরমাণু ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভর, এই কথাটা কিন্তু মনে রাখবা। পরমাণু হচ্ছে যে পারমাণবিক আর অণু হচ্ছে যে আণবিক। গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। আমরা যদি বলি যে কার্বনকে যদি আমরা এক মোল হিসেবে লক্ষ্য করি, এই কার্বনের এক প্রতীক সি, সুতরাং এটা পরমাণুকে বোঝায়। সুতরাং এক্ষেত্রে সম্পূর্ণ অংশটা বোঝালে তার গ্রাম পারমাণবিক ভর, আর আণবিক ভরের ক্ষেত্রে যদি আমরা প্রকাশ করি তাহলে এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। লক্ষ্য করো, এবার আমরা আণবিক ভর বের করার পদ্ধতি জানবো। কোন পরমাণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ওই অণুর আণবিক ভর পাওয়া যায়। যেমন লক্ষ্য করো, আমরা যদি ক্লোরিনের কথা ভাবি তাহলে এক মোল ক্লোরিন বলতে আণবিক ভর যদি প্রকাশ করে তাহলে Cl2, এটা আমরা এর আণবিক সংখ্যাটা হচ্ছে Cl2। সুতরাং এর মাঝে পরমাণু আছে দুইটি, তাহলে আণবিক ভরটা কত? আমরা জানি কি যতটা পরমাণু থাকবে কিন্তু এর পারমাণবিক ভর। আমরা জানি একটা ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, 35.5। সুতরাং Cl2 এর আণবিক ভর হচ্ছে আমরা পাচ্ছি 71.0। এখানে গ্রামে প্রকাশ করলে হবে এত গ্রাম। তাহলে এক মোল কার্বন অণু আর ক্লোরিন অণু, এক মোল ক্লোরিন অণু বলতে আমরা বুঝবো এটা 71 গ্রাম, 71 গ্রাম, 71 গ্রাম। এইভাবে সোডিয়ামের ক্লোরাইডের সংকেত আমরা জানি যে NaCl। তো এখানে সোডিয়াম পরমাণু আছে একটি, ক্লোরিন পরমাণু আছে একটি। সুতরাং এক মোল সোডিয়ামের আমরা ভরটা জানবো এবং ক্লোরিনেরটা জানবো। দুটোটার সাথে একসাথে যোগ করলে আমরা যেটা হবে সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর, আর এটি হবে এক মোল। তাহলে এক মোল, এটা আমরা নিচে যদি দেখি, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর। এটা কিন্তু আমরা যেটা একটা একটা দেখতেছি, সোডিয়ামেরটা মনে রাখবে, এগুলা কিন্তু মনে রাখতে হবে। সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, সুতরাং 58.5। তাহলে এক মোল সোডিয়াম, এটা অণু বোঝাচ্ছে, তাহলে এটা এক মোল সোডিয়াম ক্লোরাইড সমান 58.5 গ্রাম সোডিয়াম। এইভাবে আমরা কিন্তু এক মোলের ভর নির্ণয় করতে পারি। এখন কোন সময় বলতে পারে যে একটি পরমাণুর ভর কত বা একটি অণুর ভর কত, এরকম কিন্তু অনেক সময় বার করতে হতে পারে। তো লক্ষ্য করে এখানে টুথ যেটাকে আমরা বলি কপার সালফেট 5 অণু পানি, আণবিক ভর। তো কপারের আণবিক ভর 1 ইন্টু একটা কপার, তাহলে 1 টু কপারের পারমাণবিক ভর যোগ 1 ইন্টু সালফারের পারমাণবিক ভর যোগ এখানে কি আছে লক্ষ্য করো যে অক্সিজেন আছে কয়টা, এখানে হচ্ছে 4টা আর এখানে আছে 5টা। তাহলে অক্সিজেনের 5টা, 5 আর 4 হচ্ছে 9, তাহলে 9 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর যোগ 5 দুগুণে 10। হাইড্রোজেন আছে কয়টা, আমরা যদি এইভাবে লক্ষ্য করি তোমরা দেখো, তাহলে এর মানে হচ্ছে দুইটা গুণ করে আমরা পার করতে হবে। গুণ করলে 5 দুগুণে 10, এই জন্য 10 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর। তোমরা কি বুঝতেছো? হ্যালো, হ্যাঁ, এখানে লক্ষ্য করো এই যে কপারটা আমরা নিছি, কপার মানে সালফেট তুতের, তাহলে কপার একটা, সালফার একটা, অক্সিজেন এখানে 4টা
আর এখানে হচ্ছে 5 আর ইয়ার সাথে এটা গুণে 5টা, তাহলে মোট 9টা। হাইড্রোজেন হচ্ছে 10টা। এই কথাটা কিন্তু বুঝে নিতে হবে। বুঝে নিয়ে সম্পূর্ণটার ভর বার করলে হচ্ছে যে কপার সালফেট বা তুতের আণবিক ভর। তো এখানে লক্ষ্য করো, তাহলে আমরা যদি মানটি বসিয়ে দেই, কপারের পারমাণবিক ভর এটা মুখস্থ রাখবা, হ্যাঁ, 63.5। আর সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 9 × 16 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 10 × 1। তো টোটাল আমরা হিসাব করলে পাবো যে 249.5। একে গ্রামে প্রকাশ করলে হবে, হ্যাঁ, 249.5 গ্রাম। তাহলে 1 মোল কপার সালফেট যে 5 অণু পানি সহ হয়, অর্থাৎ স্কেলাস কপার সালফেট টুতের আণবিক ভরটা হচ্ছে 249.5 গ্রাম। সুতরাং 1 মোল এ কত গ্রাম কপার সালফেট বা তুত আমরা যদি প্রকাশ করতে হয়, তাহলে আমাদের কিন্তু এইভাবে দেখতে হবে। তো লক্ষ্য করো, এইভাবে আমরা এখন প্রশ্ন হচ্ছে যে সমস্যা যদি দেয় একটি হাইড্রোজেন অণুর ভর কত, তাহলে প্রথমে আমরা চিন্তা করতে হবে একটি হাইড্রোজেন অণুর ভর। তাহলে এখানে 1 মোল বলতে আমরা বুঝি যে H2O, যেমন পানি, এটা হচ্ছে 1 মোল। তাহলে 1 মোলের ভর বার করতে হবে। তাহলে এর ভর, এর কি ধরনের ভর? আণবিক ভর। এর আণবিক ভর। আণবিক ভরটা কিভাবে আমরা হিসাব করি মনে আছে? মুখস্থ করলে হবে না। 1 হইছে, অর্থাৎ এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন পরমাণু গুণ হবে কত? এই একটা হাইড্রোজেনের ভর, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 প্লাস, এরপরে দেখো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে একটা, তাহলে 1 পূরণ 16। তাহলে আমরা কি পাচ্ছি যে 2 প্লাস 16 সমান হচ্ছে যে 18 গ্রামে প্রকাশ করলে হবে 18 গ্রাম। লক্ষ্য করো, সুতরাং 1 মোল হাইড্রোজেন মানে পানির অণু সমান হচ্ছে যে 18 গ্রাম। তো এখানে আমরা জানি 1 মোল সমান কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রামে, অর্থাৎ 1 মোলে, একটু আগে আমরা পড়ে আসছিলাম যে 1 মোলে অণু থাকে কতটি? আমরা জানি 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান 6.023 × 10⁻23 টি অণু থাকে। তাহলে একটি অণুর ভর, তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি, তাহলে মোট আণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি একটি অণুর ভর। এখানে হিসাবটা কিভাবে করছে এটা একটু তোমরা দেখো, যে 18 রে 6.023 দ্বারা ভাগ করো, তাহলে এটা হচ্ছে 2.299। আর এখানে এই 23 উপর উঠে যাবে। তো উপর উঠে আমরা কি দেখতেছি, যদি 1/10⁻23 আমরা যদি সূচকের নিয়মে দেখি, ইকুয়াল টু হচ্ছে এই 10 উপরে উঠে গেলে এইটা মাইনাস হইয়া উপরে যায়। কি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। মানে তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ শাহাদাত, জি স্যার। শাহাদাত, হ্যাঁ পড়াগুলা বুঝতে পারতেছো?
স্যার আমি তো মাত্র জয়েন হয়েছি। মাত্র জয়েন্ট হইছো। তো দেখো আমরা এই পর্যন্ত যা পড়ছি, আমরা পড়ছি যে যারা এই মাত্র জয়েন্ট হয়েছে তাদের জন্য আমি বলছি, আমরা পড়ছি মোল কি। মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। ধরো আমরা যদি বলে থাকি যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এভোগাড্রোর সংখ্যা সমান অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে আমরা মোল বলে থাকি। কথাটাকে বুঝতে পারছো? জি স্যার। যে পদার্থের আমরা বলছি যে এভোগাড্রোর সংখ্যা সমান পরমাণু, যদি এটা পারমাণবিক ক্ষেত্রে হয় পরমাণু, যদি এটা অণুর ক্ষেত্রে হয় অণু, অথবা যদি সে আয়নের ক্ষেত্রে হয় আয়ন। অর্থাৎ এভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে 6.023 × 10⁻23। এর মাঝে এই সংখ্যাটার মাঝে যে অণু বা পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে বলা হয় মোল। অথবা আমরা বলে থাকি যে মূলত যে একটা পদার্থের সম্পূর্ণ বোঝাতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে তার মধ্যে অক্সিজেন অণু। তাহলে এই অক্সিজেন অণু একটা সম্পূর্ণ বোঝাচ্ছে, আমরা একটা না বুঝে সম্পূর্ণ যদি বুঝে থাকি যে 1 মোল অণু, তাহলে বুঝতে হবে যে এখানে এভোগাড্রোর সংখ্যা সমান অণু আছে। অর্থাৎ এভোগাড্রোর সংখ্যা সমান অণু বা পরমাণু বা আয়ন যাদের মাধ্যমে বোঝাবে তাই হচ্ছে যে ওই সংখ্যার মোল। কথাটা কি বুঝতে গেছে? জি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে। তারপরে দেখো এরপরে আমরা হিসাব করছি যে এটা জানতে গেলে 1 মোল সমান হচ্ছে তার পরমাণু যদি হয় তাহলে পারমাণবিক ভর বার করতে হবে, যদি আণবিক ভর অণু হয় তাহলে আণবিক ভর বার করতে হবে। তাহলে এভোগাড্রো, যেমন আমরা যদি বলি যে কার্বনের শুধু কার্বন দ্বারা আমরা ভর বুঝি কত, একটা কার্বনের ভর। এক্ষেত্রে আমরা জানি আণবিক ভর হচ্ছে কত, 12। সুতরাং এটাকে গ্রামে প্রকাশ করলে হবে 12 গ্রাম। এই 12 গ্রাম হচ্ছে 1 মোল। অর্থাৎ এতে পরমাণু আছে 6.023 × 10⁻23। এইভাবে আমরা কিন্তু মোল হিসাব করছি। মোলের পরে আসছি যে আণবিক ভর বের করব কিভাবে। এটা আমরা আরো আগেও শিখেছি যে আণবিক ভরটা যদি হয় তার আণবিক সংকেত থেকে, যেমন ক্লোরিনের সংকেত Cl2, তাহলে এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাহলে 2টা ক্লোরিনের ভর হচ্ছে 71, সুতরাং তার 71 গ্রাম হবে 71 গ্রাম। এইভাবে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। এরপর আমরা দেখাইছি যেমন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে একটা, ক্লোরিন হচ্ছে একটা, সুতরাং সোডিয়ামের আণবিক ভর হচ্ছে একটা 23 আর ক্লোরিনের একটা হচ্ছে 35, দুটোটা যোগ করলে যত হয়। তদ্রূপ ভাবে আমরা কপার সালফেটটা বার করছি। কপার সালফেট হচ্ছে টুথ, যেটাকে আমরা কাশ্মীরটা বলে থাকি। কপার সালফেটের অণুতে 5 অণু পানি থাকে, এটা ক্যালাসযুক্ত পানি বলা হয়। তাহলে এখানে টোটালটা কপার হচ্ছে একটা, সালফার হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে 4টা, আর পানির মাঝে আবার হচ্ছে 5টা, সুতরাং অক্সিজেন টোটাল হচ্ছে 9টা, আর হাইড্রোজেন হচ্ছে 5 দুগুণে 10টা। তাহলে টোটাল ভরটা হচ্ছে যে আমরা 249.5 গ্রামে প্রকাশ করলে 249.5 গ্রাম। এইভাবে আমরা কিন্তু এই যদি আণবিক ভর বার করতে পারি তাহলে একটি পানির অণুর ভর কত, এরকম ভাবে অন্যান্য মৌলের ক্ষেত্রে আমরা অনেক হিসাব করতে হবে, অঙ্ক পরীক্ষার মাঝে আসে। তো এখানে দেখা গেছে মোট ভরকে অর্থাৎ আণবিক ভরকে তার এভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে একটি অণুর ভর পাওয়া যায়। এটা কিন্তু জিহান কিছু বলতে চাইতেছো? হ্যালো জিহান, কি কিছু বলতে চাইতেছো? না স্যার।
তাহলে কি সমস্যা করছো কেন? আচ্ছা, লক্ষ্য করো, ঠিক অনুরূপ ভাবে আমরা H2SO4 সালফুরিক অ্যাসিডে কতগুলো মানে বলছে যে 1 গ্রাম সালফুরিক অ্যাসিডে কতগুলো সালফুরিক অ্যাসিডের অণু আছে। তো সুতরাং আমরা জানি সালফুরিক অ্যাসিডের আণবিক ভরটা বার করব। H2SO4 আণবিক ভর হ্যালো, তো লক্ষ্য করো আমরা তাহলে পাচ্ছি কি যে সালফুরিক অ্যাসিডের আণবিক ভর, এটা তো তোমরা বার করতে পারবা। আর যদি না বার করতে পারো দেখো এটা মুখস্থ না রেখে আমরা বার করার দেখি। তাহলে 1 ফুরন, হাইড্রোজেন হচ্ছে 2টা, তাহলে 2, তারপরে 2, সালফার হচ্ছে 1টা, তাহলে আমরা জানি সালফার 23 না 32, একটা সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, 32। তারপর হচ্ছে এখানে অক্সিজেন হচ্ছে 4টা, তাহলে একটা হচ্ছে 16, তাহলে পুরন 4। এবার হিসাব করে দেখো কত হয়, 4 ষোলো 64, 64 আর 32-এ 96, 96 আর এখানে 2 কে 2, 98, তাহলে 98। এইভাবে আমরা বের করে নেব। আর গ্রামে প্রকাশ করলে 98 গ্রাম। সুতরাং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। তাহলে 8 গ্রাম হচ্ছে 1 মোল। 1 মোল আমরা জানি কয়টি অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। তো সুতরাং 1 গ্রামে তাহলে 98 দ্বারা ভাগ করলে আমরা 1 গ্রামে কতটি অণু থাকে আমরা পেয়ে যাব। এইভাবে কিন্তু তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন এখানে বলা হয়েছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। তো লক্ষ্য করো আমরা জানি 1 মোল পানি, 1 মোল আমরা এইভাবে লিখতে পারি যে 1 মোল সমান হচ্ছে H2O। আমরা যদি এভাবে লিখি তাহলে সমান কত, 18 গ্রাম। বলছে যে এই 1 মোল আবার কি অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, তাহলে 18 গ্রাম পানি সমান অ্যাভোগাড্রোর সংখ্যা। যে বলছে কত মোল বিদ্যমান, তাহলে আমরা 1 মোল বলতে পারি, তাহলে 1 গ্রাম 18 গ্রাম সমান 18 গ্রাম পানি সমান 1 মোল, তাহলে 1 গ্রাম সমান কত। তাহলে এই হিসেবে আমরা 18 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে কত। আমাদের আর 9 মিনিট সময় আছে, 9 মিনিট পরে আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের এই সমস্যাগুলো কিন্তু নিজের একটু সমস্যা সমাধান করবা। স্যার আমাদের প্রাইভেট খোলা কবে? হ্যালো, স্যার আমাদের প্রাইভেট খোলা কবে? এই এখন তো আমার রেকর্ড করতেছি, এটা পরে করলি। আর তোমাদের এটা জেনে নিও, ফোন করে জেনে নিও। আর এটা হচ্ছে যে মূলত লকডাউন চলছে, এই জন্য আমি ক্লাস দিতেছি। যদি আমরা এভাবে ক্লাস দিয়ে দিই তাহলে আর এটা সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তো ওইটা আমরা ইয়ে করে নেব, রেকর্ডিং আমরা এটা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তো ওকে দেখো স্যার। তাহলে এখানে এইটা নিচে করে নিবা। আচ্ছা, তোমরা কি এভাবে বুঝতে পারতেছো? জি স্যার। কি সমস্যা জি হচ্ছে স্যার। কোনো? জি স্যার। হ্যাঁ স্যার। না স্যার। আমার মনে হয় যে মনোযোগ দিলে আমরা একটু কষ্ট হলে বুঝতে পারতেছি। এই কাজগুলা কিন্তু তোমরা বাসায় করতে পারবে। এরপরে আমরা স্যার আমাদের প্রাইভেট খোলা কবে? এটা তো আমরা বলছিলাম যে যে সোমবার থেকে, কিন্তু একটু যদি সমস্যা হয় তাহলে ইয়ে করবো না আর কি। এবার দেখো এখানে বলা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। তাহলে গ্যাস
এতক্ষণ আমরা কিন্তু লিকুইড পদার্থ বা যেটা বলে থাকি গ্যাস বলতে আমরা বায়বীয় পদার্থ যেটাকে বলে থাকি। এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। এই কথাটা কিন্তু মনে রাখবা। এক মোল গ্যাসীয় পদার্থ যে স্থান দখল করে তাকে তার মোলার আয়তন বলে। 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, আমরা বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু পড়েছিলাম যে পারস্তম্ভের চাপ, হ্যাঁ 76 সেন্টিমিটার যে চাপ অনুভব হয় তাকে আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা কিন্তু মনে রাখবা। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। যেহেতু আয়তন, তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই কথাটা মনে রাখতে হবে। এখানে কিছু কথা বলা হয়েছে, দেখো এই সূত্রটি একটু মনে দেখো। আমাদের কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, হয়তো আমি বিদায় তোমাদেরকে নিতে পারবো না আমি পড়ানোর জন্য। তো এইগুলা তোমাদের পড়া থাকবে, আমি আগে বলে দিচ্ছি। একটু বাসায় মনোযোগ দিয়ে এগুলো নিতে হবে। যদি মনে না রাখো তাহলে কিন্তু পুঁথিগত বিদ্যা আর পরহস্ত দন, নহে বিদ্যা নহে দন বলে প্রয়োজন, এরকম হবে। একটু মুখস্থ করে নিতে হবে। আমি আগামী ক্লাসে তোমাদের থেকে কিন্তু এই পড়াটি নেব। তোমাদের কিন্তু আমি রুটিন দিয়ে দিছি, এই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা এগুলো পড়ে নিবা। যদি n মোল সংখ্যা হয়, n হচ্ছে মোল সংখ্যা, তারপরে W হচ্ছে ভর অর্থাৎ গ্রাম এককে, আর V হচ্ছে আয়তন অর্থাৎ লিটার, n হচ্ছে অণুর সংখ্যা, আর m হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা এই সম্পর্কটা থেকে এই সূত্রটা মনে রাখবো, n = W/m, অর্থাৎ ভর বাই আণবিক ভর, গ্রাম এককের ভর বাই আণবিক ভর, এটা হচ্ছে দেয়া মোল সংখ্যা। কিংবা n = V/22.4 লিটার। এখানে আণবিক ভর আমরা যদি লিখি তাহলে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ওটা দিয়ে ভাগ দিলে মোল সংখ্যা পাওয়া যাবে। অথবা আমরা পরবর্তী সূত্রটা এটা মুখস্থ রাখতে হবে, n হচ্ছে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। আমরা এই তিনটা সূত্র কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তোমরা ভালো করে কিন্তু এটা মুখস্থ করে নিবা, করলে পরে পরবর্তী অঙ্কগুলো আমাদের করতে পারবো। কি বুঝতে তোমরা সবাই? জি স্যার। স্যার হ্যাঁ, তাহলে জি, স্যার। এই পড়াগুলো তোমাদের বাসায় থাকবে। আশা করি তোমরা মুখস্থ করে এবং নোট করবা। আমি দেখবো তোমাদের বন্ধের পরে যখন আমি এই খাতাগুলো দেখবো, তাহলে নোটগুলো আমি দেখবো। আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত, যদি আমরা ক্লাস বা রিস্ক নিয়ে আমরা পড়াইতে চাই না। আর সবাই এখন আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। হ্যাঁ, আমাদের এই মহামারী করোনার থেকে আমরা সবাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুক্ত রাখে। সেই জন্য তোমাদের অনেকেই স্কুল বা প্রাইভেট এটা করতে পারছো না। সুতরাং আমরা জুম দিয়ে ক্লাসটা নিচ্ছি, কষ্ট করে হলেও, আমরা টাকা খরচ করে হলেও। তোমরা আশা করি যদি মনোযোগ দিয়ে চেষ্টা করো, নেটওয়ার্কটা ভালো থাকে, তাহলে বুঝতে পারতেছো। কি সমস্যা আছে কোনো? না না স্যার। স্যার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো। তাহলে আমাদের এই পরবর্তী যে আমরা রিস্ক নিয়ে গিয়ে এখন প্রাইভেট কথা না, আমরা এইভাবেই প্রাইভেট করতেছি। আমি একটা রুটিন অবশ্যই দিয়ে দিছি, সমস্যা আছে? না স্যার। না না স্যার। স্যার। হ্যাঁ, না, স্যার। তাহলে সবাই একটু অ্যাড করতে বলো। আমরা ঘর থেকে তো হয়তো বারানো যাচ্ছে না, যাচ্ছে নাকি? না স্যার। তারা কারণ অনেকেই বের হয়। অনেকেই বের হয়, কিন্তু ওসমানও। আমরা জানি যে আমাদের আইন যারা আছেন ওনারা কিন্তু অনেক সময় অনেক জরিমানা করতেছেন, মান সম্মানের একটা দিক আছে। স্যার আমরা কেউ বাইরে হই না স্যার। স্যার আমাদের আইসা বাইরে। তাহলে আমাদের এইভাবে জুম ক্লাসটা চলতে থাকুক। আমরা প্রত্যেকদিন 8টায়, আর যেদিনকে 9টায় হবে আমি বলে দিয়েছি, ওই মঙ্গলবারে বন্ধ হ্যাঁ। থাকবে। হ্যাঁ, এভাবে আমাদের ক্লাসটি চলতে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।